ওকে। আহ, সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে পড়বো সেটা হচ্ছে মানব ধর্ম। এটা পদ্য বা কবিতা বলতে পারো, যেটা হচ্ছে নাম হচ্ছে কি মানব ধর্ম। কবিতাটা আজকে আমরা পড়বো। আচ্ছা, তোমরা কি জানো মানব ধর্ম কবিতাটি কে লিখেছেন? তোমরা কি জানো? মানব ধর্ম, স্যার মানব ধর্ম লিখেছেন লালন শাহ। লালন শাহ। লালন শাহ তাকে তোমরা আহ কি কি মানে কিভাবে চিনো বলো? কেউ কি নাম শুনেছো? বা তার বিখ্যাত কিছু আহ কিছু গান আমরা দেখতে পাই বা আমরা শুনে থাকি, তোমরা কি সেগুলো শুনেছো কিনা? না স্যার, এর আগের ক্লাসে লালন স্যারের কিছু কবিতা বলছিলাম ওইটুকুই। আচ্ছা আচ্ছা, লালন শাহের কিছু কবিতা পড়েছিলা। কবিতা না, ইয়েস আসলে স্যার। উনি উনি মূলত একজন মানে গায়ক বা সাধক বলতে পারো। ওনাকে মরমী কবিও বলা হয়। আহ যাই হোক, উনি হচ্ছে কি মূলত একজন মানে আধ্যাত্মিক জগতের, মানে আধ্যাত্মিক ধ্যান ধারণার মধ্যে দিয়ে তিনি কি করেছেন, নিজেকে নিজের যে চিন্তা চেতনাগুলোকে সমৃদ্ধ করেছেন। এবং সাথে তিনি কি করেছেন, তার এই যে গানগুলো দেখলে আমরা বুঝতে পাই, যেমন তিনি জাত নিয়ে কথা বলেছেন, সমাজের উঁচু নিচু স্তর, বিভিন্ন আহ চিন্তাধারা তিনি তার কবিতাগুলোর মধ্যে আমরা দেখতে পাই। মানে তিনি মূলত যে আধ্যাত্মিক সাধনার মাধ্যমে যে মূল বা যে গূঢ় সত্য কথাটা, মানে একদম সত্যটা তিনি কি করেছেন, আমাদের সামনে তুলে ধরেছেন। তো আজকে আমরা এই বিখ্যাত লালন শাহ সম্পর্কে জানবো এবং তার কবিতা মানব ধর্ম সম্পর্কে জানবো। ওকে, তাহলে আমি প্রথমে আমি তোমাদেরকে একটা স্লাইড শেয়ার করছি। স্লাইডের মাধ্যমে আমরা স্লাইডটা আমি শেয়ার করছি, সবাই দেখতে পারলে পাবে আশা করি। ওকে। হ্যাঁ, তাহলে আজকে আমরা যেই টপিকটা পড়বো সেটা হচ্ছে কি মানব ধর্ম। তাহলে মানব ধর্ম কবিতাটি আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। প্রীতি, কেমন আছো? জি স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। তাহলে আহ, মূল ক্লাসে চলে যাও, সবাই খাতা কলম নাও। খাতা কলম নিয়ে এখানে লিখেছে কি মানব ধর্ম, উপরে হেডিং দাও মানব ধর্ম। আর লিখেছেন কে? লালন শাহ। Wait, মানব ধর্ম লালন শাহ, এই এই টপিকটা লিখো উপরে খাতা কলম নিয়ে। লেখা হলে আমাকে জানাবে। স্যার লিখছি, আচ্ছা, লেখা শেষ। ওকে। ওকে, তাহলে আমি তোমাকে কিছু চিত্র দেখাচ্ছি, চিত্রগুলো একটু খেয়াল করো। এই যে এই ব্যক্তিটা দেখছো, নিচে একজন ব্যক্তিকে দেখা যাচ্ছে, ইনি হচ্ছে আমাদের লালন শাহ বা লালন শাহ বা সাই। সাই নামেও তাকে তিনি পরিচিত, লালন শাহ বা সাই। আচ্ছা, এখানে তোমরা বিভিন্ন চিত্র দেখতে পাচ্ছ, বিভিন্ন ধর্মের চিত্র দেখতে পাচ্ছ, ইসলাম ধর্ম থেকে শুরু করে বিভিন্ন খ্রিস্টান, বিভিন্ন বিভিন্ন ধর্ম সম্পর্কে এখানে বিভিন্ন চিত্র এই চিত্রটার মধ্যে মাধ্যমে তুলে ধরা হয়েছে। আচ্ছা, তাহলে তো তোমরা বুঝতেই পারছো এখানে বিভিন্ন হ্যাঁ। ধর্মের কথাটা আসছে। আচ্ছা, নিচে আমরা একটা যে চিত্র দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে লালন শাহ বা সাই। ওকে, এর পরবর্তী স্লাইডে যাচ্ছি আমরা, একটু পরে দেখছি। এখন প্রথমে আমরা একটু লেখক পরিচিতি সম্পর্কে একটু জেনে নিই। ওকে, লেখক মানে এখানে আমরা কবিকে বোঝানো হচ্ছে, মানে যিনি লিখেছেন তার নাম হচ্ছে কি লালন শাহ। লালন শাহ। আচ্ছা, তাহলে তোমরা প্রথমেই লিখো
লালন শাহ 1772 খ্রিস্টাব্দে ঝিনাইদহ মতান্তরে কুষ্টিয়ায় তিনি জন্মগ্রহণ করেন। এই লাইনটা সবাই লিখো যে লালন শাহর জন্ম কত সালে? 1772 সালে। তাহলে তোমাদের প্রশ্ন আসতে পারে যে লালন শাহের জন্ম কত সালে? 1772 সালে। হ্যাঁ। মরিয়ম, আচ্ছা মার্জিয়া, মার্জিয়া তুমি, হ্যাঁ তুমি একটু লেট করে ফেলেছো। যাই হোক, তুমি খাতা কলম নিয়ে প্রথমে একটা হেডিং দাও যে আজকে আমাদের টপিক হচ্ছে মানব ধর্ম, কবিতাটা তোমাদেরকে পড়াচ্ছি। মানব ধর্ম এই কবিতাটি তোমরা কি এখানে হেডিং দাও এবং নাম লিখো যে এটার লেখক হচ্ছে কি লালন শাহ। আমি আরেকবার দেখাচ্ছি তোমাদের, এই যে মানব ধর্ম, লালন শাহ। মানব ধর্ম একসাথে হবে, এখানে একটা স্পেস পড়ে গিয়েছে, স্পেস দেওয়ার দরকার নাই, মানব ধর্ম হচ্ছে একসাথে। ওকে? ওকে স্যার। হ্যাঁ, ওকে। এরপরে লিখো তার জন্মসালটা লিখো, জন্মসাল। তিনি অনেকে মতান্তরে মানে হচ্ছে, বুঝতেই পারছো তোমরা, মতান্তর মানে কি ভিন্ন মত। মতান্তরে মানে কি একটা ভিন্ন মত। কেউ মনে করছেন যে বলছেন যে কি তিনি ঝিনাইদহতে জন্মগ্রহণ করেছেন, আবার কেউ বলছেন যে কি কুষ্টিয়ায় তিনি জন্মগ্রহণ করেন। কিন্তু তিনি যে 1772 সালে জন্মগ্রহণ করেন এটা নিয়ে কোনো দ্বিধা বা দ্বন্দ্ব নেই। মানে তিনি 1772 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। ওকে, সবাই লিখেছো? না স্যার। হ্যাঁ, স্যার। লিখা শেষ হলে আমাকে জানাবে। স্যার লিখছি। বুঝছো? আচ্ছা, এরপরে আমরা আহ, জানবো জানবো যে তিনি একজন বাউল সাধক এবং মানবতাবাদী মরমী কবি। মরমী কবি এই কথা দ্বারা বোঝানো হচ্ছে মানে আধ্যাত্মিক সাধনার মাধ্যমে, আমাদেরকে একটু আগে বলেছিলাম যে আধ্যাত্মিক সাধনার মাধ্যমে তিনি নিজেকে কি নিজের জীবনের যে তথ্যটা মানে, স্যার, হ্যাঁ, আপনার আওয়াজ শোনা যাচ্ছে না। আচ্ছা, হ্যাঁ যেটা বলছিলাম যে মরমী কবি, এখানে বলা হচ্ছে দেখো তিনি একজন বাউল সাধক ও মানবতাবাদী মরমী কবি। তাহলে এখানে যে মানবতাবাদী মরমী কবি বলা হচ্ছে, কারণটা হচ্ছে তিনি বলেছিলাম আধ্যাত্ম সাধনার মাধ্যমে, মানে আমরা বলি না যে অনেকে ধ্যান করে, ধ্যান করে একটা নিজের জীবনে একটা সত্যতার উন্মোচন করেন, একটা সত্য উন্মোচন করেন। তো সুতরাং হচ্ছে তিনি এই মরমী মানে তিনি কি করেছেন নিজের জীবনে সাধনা করেছেন, সাধনার মাধ্যমে কোন একটা সত্যকে উন্মোচিত করেছেন এবং এই ব্যাপারটা আমাদের সামনে উঠিয়ে নিয়ে এসেছেন। তো ওই কারণে তাকে বলা হচ্ছে মরমী কবি। তিনি আহ তার শিক্ষা জীবনটা সম্পর্কে একটু ধারণা নেই। দেখো, শিক্ষা জীবনে প্রাতিষ্ঠানিক তিনি কোনো শিক্ষায় শিক্ষিত ছিলেন না। প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা তিনি আহ শিক্ষা লাভ করতে পারেননি। হিন্দু মুসলমান ধর্মীয় শাস্ত্র সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করে, কিন্তু হিন্দু এবং মুসলিম ধর্ম সম্পর্কে আহ, তিনি কি বিশেষ জ্ঞান অর্জন করেন। অনেকে তাকে কিন্তু আবার হিন্দুও মনে করেন, আসলে তিনি হিন্দু নাকি মুসলিম সেটার আহ, অনেকে অনেকে হিন্দু মনে করেন, আবার অনেকে মুসলিম মনে করেন, এটা নিয়ে একটু দ্বিধা স্যার আছে। আমার হিন্দু মনে হচ্ছে। না, হিন্দু না, হিন্দু না। তিনি আসলে তার লেখাগুলো যদি তুমি পড়ো তাহলে তুমি হিন্দুও বলতে পারবে না, আবার মুসলিমও যে একদম পুরোপুরি সেটাও বলতে পারবে না। মানে উনি আসলে আহ মানে ধর্ম চিন্তার স্যার, ঊর্ধ্বে ছিলেন। লালন বুঝি নাই। লালন শাহ কি কোনো ধর্মের মানুষ নাকি এমনিতে উনি? না, ধর্মের মানুষ বলতে সেটা ওই তো বলছি তো, এটা এটা নিয়ে একটু, যেহেতু তিনি 1772 সালের অনেক প্রায় 200 বা 300 বছর আগের তিনি কি, তো সেক্ষেত্রে হচ্ছে কি, সেক্ষেত্রে তার সম্বন্ধে আমরা কি জানি একটু অনেক কিছু হয়তো মিসিং থাকতে পারে বা অনেকে মূল ইনফরমেশনটা নাও দিতে পারেন। সেক্ষেত্রে মানে অনেকে মনে করেন আর কি, সেক্ষেত্রে যেহেতু তিনি হিন্দু এবং মুসলমান এই দুইটা ধর্ম সম্পর্কে জানেন, তো অনেকেই তিনি তার লেখাগুলো তো ওই ব্যাপারে উঠে আসতে পারে। তো সবার এটা কোনো ইয়ে না। তো তিনি হচ্ছে কি
তো আমরা আমরা অধিকাংশের মতে হচ্ছে তিনি একজন মুসলিম। ওকে, আচ্ছা। তো এরপরে যে ব্যাপারটা আমরা জানতে যাচ্ছি, এই জ্ঞানের সঙ্গে নিজের অভিজ্ঞতা ও উপলব্ধি মিলনে তিনি প্রচার করেন নতুন এক দর্শন। ওই যে বললাম যে মরমী কবি, মরমী মানে নিজে যে সাধনার মাধ্যমে তিনি যে একটা অভিজ্ঞতা এবং উপলব্ধি করেছেন, সেইটার সাথে তিনি কি সেটার মিলিয়ে তিনি কি করেন, এক নতুন দর্শন তিনি আহ আমাদের সামনে দাঁড় করান, যেটাই আমরা তার কবিতা এবং তার গানগুলো, উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে পাই। আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি। এখানে কোনো সমস্যা আছে কারো? নো স্যার। আচ্ছা, নো স্যার। ওকে। হ্যাঁ, এখন তার সাহিত্যকর্মতে আসছি। সাহিত্যকর্ম লিখক লালন শাহ রচিত গানের সংখ্যা সহস্রাধিক, মানে অনেকগুলো তার গান আছে, এর মধ্যে কয়েকটা উল্লেখযোগ্য। তোমরা লিখবা যে লালন শাহের কয়েকটা উল্লেখযোগ্য গান হচ্ছে, লিখো তোমরা গানগুলা শুনেছো নিশ্চয়ই, যে বিখ্যাত কিছু গান, যে খাঁচার ভিতর অচিন পাখি, তারপর বাড়ির কাছে আরশিনগর, তারপর আমার ঘরখানায় কে বিরাজ করে, এগুলো তোমরা জানো। জাত গেল জাত গেল, এগুলো হচ্ছে এই গানগুলো তোমরা জানো, তোমাদের মুখে মুখে মানুষ এখন অনেকের এই মুখে মুখে এই গানগুলো আছে, তোমরাও শুনেছো নিশ্চয়ই। ওকে, তাহলে তোমরা এখানের মধ্যে কিছু গানগুলো একটু লিখো, দ্রুত একটু লিখো, মানে প্রথম 4-5টা গানের নাম লিখে রাখো, যাতে তোমরা কি তোমাদের মনে থাকে। খাঁচার ভিতর অচিন পাখি। প্রত্যেকটারই উপরে একটা সিঙ্গেল ইনভার্টেড কমা দিবা, কারণ না হলে তোমরা হয়তো এটা ভুল হতে পারে। লেখা শেষ হলে আমাকে জানাবে। স্যার লেখা শেষ। আচ্ছা, সবার কি শেষ? সবার শেষ হলে জানাবে। স্যার শেষ। আচ্ছা, তাহলে একটু করে আমরা রিভিউ করি, যে বলো দেখি তার উল্লেখযোগ্য গানগুলো কি কি। খাঁচার ভিতর অচিন পাখি, একই বরণ দুধ, তিন পাগলে হলো মেলা, মিলন হবে কতদিনে, আর আমার পাইস না। হ্যাঁ, উল্লেখযোগ্য এই আহ গানগুলো হচ্ছে তার উল্লেখযোগ্য সাহিত্য কর্মের মধ্যে পড়ে, বা উল্লেখযোগ্য গান যেগুলো এখনো পর্যন্ত আমাদের, বা আমরা উনি উনি দেখো, চিন্তা করে দেখো, তিনি হচ্ছে প্রায় তোমার কি 1800 শতকের মানুষ। 1800 শতকের ব্যক্তি হয়েও এখনো পর্যন্ত আমরা একবিংশ শতাব্দীতে এসেও তার গানগুলো কিন্তু আমরা এখনো আমাদের মুখে মুখে। তাহলে দেখো, চিন্তা করো যে তার গানগুলোর মর্মার্থ কতটা গভীর, বা মর্মবাণী কতটা গভীর, এবং মূল ভাব অনেক গভীর। আচ্ছা, তারপরে আমরা পরবর্তী স্লাইডটাতে যাচ্ছি। হ্যাঁ, এখানে একটু খেয়াল করো, কর্মজীবনে একটু খেয়াল করো। কর্মজীবন হচ্ছে তিনি একবার বসন্ত রোগে আক্রান্ত হয়েছিলেন। বসন্ত রোগ, আহ, যেটার ফলে হচ্ছে কি আহ, সিরাজ শাহ নামক, বা সিরাজ শাহ বা সিরাজ শাহী, এই নামক একজন ব্যক্তি বাউল সাধক তাকে সেবা শুশ্রূষা দিয়ে বাঁচিয়ে তোলেন। মানে এই সিরাজ শাহীকে তিনি কি করেছেন, তিনি গুরু হিসেবে মানতেন। কি হিসেবে? সিরাজ শাহী কি গুরু হিসেবে তিনি মানতেন। এবং এরপর মরমী সাধনায় আত্মনিয়োগ করে সিরাজ শাহের সঙ্গে বিভিন্ন ধরনের তিনি কি মানে আত্মনিয়োগ করেন কে? ওয়াহিদ রায়হান। ওয়াহিদ রায়হানটা কে? তোমাদের এখানে কেউ ওয়াহিদ রায়হান নামে জয়েন করে? আর এটা স্যার জোহা। জোহা? আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার। ইয়েস স্যার। ওকে, দেখছি।
Zero. আচ্ছা, হ্যাঁ, ওকে, তাহলে তার যে গুরু ছিলেন তার নাম কি বলেছিলাম? তোমরা শুনতে পাচ্ছ? স্যার সিরাজ হ্যাঁ, শাহ। সিরাজ শাহ। সিরাজ শাহ লিখো, এটা একটু লিখে রাখো, তোমাদের তার গুরুর নাম হচ্ছে সিরাজ শাহ। স্যার লিখছি। আচ্ছা, যারা পরে এসেছো এখান থেকে আপাতত লিখে নাও, পরবর্তীতে কেউ একজন ওকে নোটগুলো শেয়ার করে দিও। আহ এখান থেকে লেখা শুরু করো যে সিরাজ শাহ হচ্ছেন আমাদের লালন শাহের গুরু ছিলেন, মানে যার থেকে তিনি কি বিভিন্ন দীক্ষা গ্রহণ করেছিলেন, যার দ্বারা তিনি কি অনুপ্রাণিত হয়ে তার এই যে তিনি কি বলছেন, এই যে মরমী সাধনায় যে নিজেকে নিয়োজিত করেছেন, সেটা এই সিরাজ শাহের একটা অবদান আছে। বুঝছো? আচ্ছা, যারা এটা লিখে ফেলেছো তারা এখন করবা কি, তার জীবন অবসান যেটা হচ্ছে কি, তিনি তার মৃত্যু সালটা একটু লিখে নাও, যে তিনি 1890 খ্রিস্টাব্দের 17 অক্টোবর জেলার ছেউরিয়ায় কুষ্টিয়া জেলার ছেউরিয়ায় মৃত্যুবরণ করেন। তিনি 1890 খ্রিস্টাব্দে 17 অক্টোবর কুষ্টিয়া জেলার ছেউরিয়ায় মৃত্যুবরণ করেন। স্যার লিখছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে মৃত্যু সালটা কি লিখেছো? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা একটু রিভিউ করব। এখন আমার সাথে সাথে সবাই আমি যে প্রশ্ন করব তোমাদেরকে, কিছু প্রশ্নগুলো আমাকে একটু উত্তর দিতে হবে। আচ্ছা, তোমাদেরকে এর মধ্যে 1 মিনিট সময় দিলাম আমি, 1 মিনিট সময় দিলাম, জাস্ট আমরা এতক্ষণ পর্যন্ত যা পড়েছি একটু রিভিউ করে নাও, একটু নিজেরা একটু দেখে নাও। ওকে, সবার দেখা শেষ আশা করি। ইয়েস এখন, স্যার। হ্যাঁ, এখন আমি যে প্রশ্নগুলো করব তোমরা সবাই উত্তর দিবে। ওকে, আচ্ছা, ওকে। দেখি বলো দেখি, মানব ধর্ম কবিতাটি কে লিখেছেন? মানব ধর্ম কবিতাটি লালন লালন শাহ শাহ। লিখেছেন। লালন শাহ লিখেছেন, গুড। আচ্ছা, দেখি বলো দেখি, লালন শাহ কত সালে জন্মগ্রহণ করেন? লালন শাহ 1772 সালে 1772 জন্মগ্রহণ করেন। খ্রিস্টাব্দে জন্মগ্রহণ জন্মগ্রহণ, করেন। গুড। আচ্ছা, এখন আমাকে বলবা তিনি কোথায় জন্মগ্রহণ করেন? তিনি ঝিনাইদহ মতান্তরে কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন। গুড, তিনি ঝিনাইদহ মতান্তরে কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন। আচ্ছা, বলো দেখি তার উল্লেখযোগ্য কয়েকটা গানের নাম বলো দেখি। তার উল্লেখযোগ্য কয়েকটি গানের নাম হলো আম, খাঁচার ভিতর অচিন পাখি,
তারপর মিলন হবে কত দিনে, একই বরণ 3 পাগলে হলো মেলা। গুড। আচ্ছা, এখন তোমরা বলো দেখি তার গুরু কে ছিলেন? তার গুরু ছিলেন সিরাজ শাহ। ঠিক আছে। আচ্ছা, তোমরা বলো দেখি তিনি কত সালে মৃত্যুবরণ করেন? তিনি 1890 সালে 17 অক্টোবর কুষ্টিয়ায় ছেউরিয়া মৃত্যুবরণ করেন। কুষ্টিয়ার ছেউরিয়ায়। মৃত্যুবরণ। তাহলে তোমাকে যদি বলা হয় কোথায় মৃত্যুবরণ করেন, তাহলে কি বলবা? কুষ্টিয়ার ছেউরিয়া। কুষ্টিয়া জেলার ছেউরিয়ায় তিনি মৃত্যুবরণ করেন। আচ্ছা, এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা? Yes, sir. আচ্ছা, Yes, তাহলে sir. এখন আমরা কিছু শব্দার্থ জানবো। শব্দার্থগুলো আমরা কবিতা এবং কবিতার কিছু শব্দার্থ জানবো। মূল ভাবটা একটু পরে জানি, আমরা আমরা একটু শব্দার্থগুলো আগে একটু জেনে নেই। সবাই একটু লিখে ফেলবা, এই ব্যাপারগুলো একটু লিখে ফেলো সবাই। যে মানে কয়, কয় শব্দের অর্থ হচ্ছে বলে। আর জেতের মানে শব্দের অর্থ হচ্ছে জাতের। যাওয়া কিংবা আসার বেলায় মানে হচ্ছে জন্ম বা মৃত্যুর সময়। তোমরা এখানে কয় এটা লিখো, তারপর জেতের এটা লিখো, তারপর কূপজল, কূপজল এটা এটা লিখো। কূপজল পর্যন্ত লেখা হলে আমাকে বলবে, দেন আমি কি কি লিখতে হবে সেটা বলবো। স্যার যাওয়া কিংবা আসার বেলা এটা লিখবো? ওইটা লেখার দরকার নেই, এটা যাওয়া কিংবা আসার বেলা মানে হচ্ছে জন্ম বা মৃত্যুর সময়। জন্ম বা মৃত্যুর সময়, এটা আশা করি তোমরা স্যার পারবে। লেখা শেষ। স্যার আচ্ছা, কূপজল পর্যন্ত লিখছি। স্যার কূপ জলের পরে হ্যাঁ, কূপজলের পরে তোমরা লিখবা যেটা গঙ্গা জল। দরকার নেই, গঙ্গা জল মানে হচ্ছে গঙ্গা নদীর পানি তত্ত্বে ব্যবহৃত হয়েছে। হ্যাঁ। আচ্ছা, এইটা তোমরা একটু তোমরা অনুধাবনের জন্য দেখতে পারো। গঙ্গা জলটা, গঙ্গা জলটা একটু অনুধাবনের জন্য দেখতে পারো। ওখানের মধ্যে তোমাকে প্রশ্ন করতে পারে যে গঙ্গা জল দ্বারা কি বোঝানো হয়েছে, এই গঙ্গা ধরনের। জল বলতে কি বুঝো? হ্যাঁ, যাতে এটা একটু তোমরা অনুধাবনের জন্য দেখতে পারো যে গঙ্গা নদীর পানি এখানে পবিত্র অর্থে ব্যবহার করা হয়েছে। গঙ্গার জল হিন্দুদের কাছে পবিত্রতার প্রতীক। ওকে। হ্যাঁ। স্যার শুধু কি প্রথমে? হ্যাঁ, বলো, আমি শুনছি, তোমার কথাটা কেটে কেটে গেছে, আবার বলো। না স্যার, এটা পেটের বোন ছিল। আচ্ছা আচ্ছা। ওকে। আচ্ছা, এখন এরপরে লিখো তোমরা বিকিয়েছে। বিকিয়েছে মানে হচ্ছে বিক্রি করেছে। বিকিয়েছে কথাটা লেখো। আর পেড়ে মানে হচ্ছে জুড়ে। আর পাতা অর্থ হচ্ছে পরিচয়। ওকে, লিখেছো? Yes, sir. আচ্ছা, তাহলে তোমার হচ্ছে এরপরে এতটুকু পর্যন্ত সবাই দেখে লিখেছো কিনা, সবার লেখা হয়েছে? ইয়েস স্যার লেখা আচ্ছা, তাহলে finish। একবার সবাই একটু পড়ে নাও, উপর থেকে যা লিখেছো একবার পড়ে নাও, শব্দার্থগুলো একবার পড়ে নাও। দেখা হলে বলবা। ওকে।
স্যার দেখছি। আচ্ছা, তাহলে আমি সবাই একটু জিজ্ঞেস করছি, তাকে জিজ্ঞেস করবো, সে আনসারটা করবে। দেখি বলো কানিজ, কানিজ দেখি তুমি বলো। কানিজ, বলবা ইয়েস স্যার। বিকিয়েছে শব্দের অর্থটা কি? বিকিয়েছে শব্দের অর্থ হলো বিক্রি করেছে। বিক্রি করেছে। আচ্ছা, দেখি আরেকটা বলো, কূপ জল, কূপ জল মানে কি? কূপ জল মানে হলো কুয়োর পানি। কোরবানি। আচ্ছা, দেখি বলো, প্রীতি বলো। প্রীতি, শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, দেখি বলো, জেতের, জেতের শব্দের অর্থ কি? জেদের শব্দের অর্থ জাতের। হুম, যাতে, গুড। আহ এরপরে বলো দেখি, কয়, কয় মানে কি? কয় মানে বলে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে তোমরা, হ্যাঁ, তোমরা পেরেছো। আচ্ছা, তাহলে আমি স্ক্রিনটা, মূল কথা এবং কবিতাটা আমরা, এই কবিতার মূল ভাব এবং আমরা কবিতার সম্পর্কে, আমরা মূল কবিতাটা আগামীকাল, আগামী ক্লাসে পড়বো। আজকে আমরা জাস্ট এই তোমাদের যেটা হচ্ছে শব্দার্থ এবং কবি পরিচিতি সম্পর্কে আমরা জানালাম। আচ্ছা, আজকে তোমাদের তাহলে একটা ক্লাস, তোমাদের ডায়েরিটা বের করো, ডায়েরিটা বের করে তোমাদের আহ কি করো, তোমাদের পড়াটা লিখে নাও। বের করছি। হ্যাঁ, লিখো, মানব ধর্ম কবিতাটি পড়বে এবং মানব ধর্ম কবিতাটি পড়বে এবং 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 কবিতার শব্দার্থ ও কবি পরিচিতি শিখবে। মানে তোমাদেরকে যা যা পড়িয়েছি ক্লাসের মধ্যে সেগুলো শিখবে, মানে কবি পরিচিতি, যা যে যে অংশগুলো তোমাদেরকে লিখানো হয়েছে বা জানানো হয়েছে সেগুলো তোমরা কি শিখবে। আর তোমরা কি করবে, আর শব্দার্থগুলো একটু শিখবে। আর তোমাদের আমি একটা কাজ দিচ্ছি, কাজ হচ্ছে কবিতাটা ভালো করে অন্তত তিনবার, অন্তত তিনবার পড়বে। আমার কথা কি বুঝতে পেরেছো? স্যার। ডায়েরি কি লিখেছে সবাই? ইয়েস স্যার। দেখি মরিয়ম, দেখি তোমার ডায়েরিটা দেখাও, দেখি কি লিখেছো। আর সিডাব্লিউ খাতাটাও দেখাবে সাথে। মরিয়ম, শুনতে পাচ্ছো? জি স্যার। হ্যাঁ, দেখাও আমাকে। স্যার কেমনে দেখাবো এটা? ব্যাক ক্যামেরা করা যাচ্ছে না। ব্যাক ক্যামেরা করা যাচ্ছে না, ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখাও। ভিডিও অন করো, ভিডিও তো অফ। ঠিক আছে, ডায়েরিটা কই লিখেছো? ডায়েরি, ডায়েরিটা কই, নিচে লিখেছো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, দেখি কানিজ দেখাও। কানিজ, স্যার আমি দেখাতে পারবো না, কজ আমার ক্যামেরা নাই। ও আচ্ছা আচ্ছা,
আচ্ছা, ওকে ওকে, ইটস ওকে। আচ্ছা, যাই হোক, তাহলে তোমরা লিখেছো তো সবাই, না? Yes, sir. Yes, আচ্ছা, তাহলে তোমরা একটু কাজ করো। তোমরা এতক্ষণ যা লিখেছি বা পড়িয়েছি একটু করে আবার একটু চোখ বুলিয়ে নাও লাস্ট। তারপর তোমাদেরকে আমি পার্সোনালি কয়েকজনকে প্রশ্ন জিজ্ঞেস করবো, মানে একজন একজন করে। আরেকবার দেখে নাও যা পড়িয়েছি, আরেকবার দেখে নাও, যাতে সবাইকে প্রশ্ন করলে যাতে পারো আর কি, উত্তরটা দিতে পারো। ওকে। Sir, দেখছি। দেখছো তোমরা Yes, sir. সবাই পারবে? Yes, sir. স্যার দেখা শেষ। দেখা শেষ? দেখি তাহলে, মরিয়ম বলো দেখি। মরিয়ম, বলবা যে আহ, বলো লালন শাহ কত সালে জন্মগ্রহণ করেন? স্যার 1772 সালে। গুড, 1772 সালে। আচ্ছা, দেখি বলো মার্জিয়া, মার্জিয়া বলো। Yes, স্যার। হ্যাঁ মার্জিয়া, তুমি বলো 1772 সালে লালন শাহ জন্মগ্রহণ করেন, কিন্তু কোথায় জন্মগ্রহণ করেন? 1772 সালে ভাদ্র খ্রিস্টাব্দে ঝিনাইদহ মতান্তরে কুষ্টিয়ায় তিনি জন্মগ্রহণ করেন। জন্মগ্রহণ করেন। আচ্ছা, দেখি বলো দেখি সিলভি। স্যার আপনার আওয়াজগুলো ভালো মতো শোনা যাচ্ছে না। সিলভি এখন ঠিক আছে? Yes, sir. Yes, স্যার। হ্যাঁ সিলভি, সিলভি বলো দেখি, সিলভি আছো? সিলভি আছো? আচ্ছা, সিলভি মনে হয় শুনতে পাচ্ছে না আমাকে। Yes, স্যার আমি আসি। হ্যাঁ, তাহলে সিলভি তুমি বলো দেখি লালন শাহ কত সালে মৃত্যুবরণ করেন? বলতে পারবে? নো স্যার। আচ্ছা, তাহলে কে বলতে পারবে? স্যার কোয়েশ্চেনটা একটু আবার বলতে পারবেন? হ্যাঁ, কোয়েশ্চেন হচ্ছে